নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর অঙ্কের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে একটি বীজগাণিতিক সংখ্যামালার কেবলমাত্র দুটি উৎপাদক x-5 এবং 3 - x হলে সংখ্যামালাটি হবে। এতে বলেছে x² + 8x - 15, বিতে বলেছে x² - 8x + 15, সিতে বলেছে -x² + 8x - 15, ডিতে বলেছে -x² - 8x + 15। প্রথমে দুটো উৎপাদক লিখে নেব আর তার থেকে গুণ করলেই আমরা সেখান থেকে পেয়ে যাব যে সংখ্যামালাটা কী হবে। তাহলে দেখো এটা গুণ করেছি, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3x - x² - 15 + 5x। এবার সেখান থেকে ক্যালকুলেশন করলে আসছে -x² + 8x - 15, তাহলে সি এরটা হবে আমাদের সঠিক অ্যান্সার। দিয়ে বলেছে দুটো সংখ্যা এ ও বি এর গসাগু সি হলে লসাগু হবে। এতে বলেছে এবি, বিতে বলেছে এসি, সিতে বলেছে AB/C, ডিতে বলেছে AC/B। আমরা কি জানি যে দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু = সংখ্যা দুটোর গুণফল, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি পাবো যে লসাগু, তাহলে কি হবে লসাগু = হবে হচ্ছে সংখ্যা দুটোর গুণফল ডিভাইডেড বাই গসাগু করলে আমরা পেয়ে যাব। এবার দেখো এখানে বলে দিয়েছে যে গসাগু সি, তাহলে হচ্ছে গসাগুর জায়গায় সি বসাবো। আর সংখ্যা দুটোর গুণফল মানে হচ্ছে দুটো সংখ্যা যেখানে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাহলে এ ইন্টু বি, তাহলে আলটিমেটলি আমার লসাগু হবে হচ্ছে AB/C। তার মানে তোমাদের সঠিক অপশানটা হবে হচ্ছে সি এর অপশানটা। এবারে 1-3 বলেছে পাশের চিত্রে AB = CD কোণ PQR এর পরিমাপ তাহলে কত হবে। এতে বলেছে 10 ডিগ্রি, বিতে বলেছে 70 ডিগ্রি, সিতে বলেছে 40 ডিগ্রি, ডিতে বলেছে 30 ডিগ্রি। এইটা হচ্ছে ছবিটা। আগে আমি প্রশ্ন অনুসারে ছবিটা অঙ্কন করব, দিয়ে লিখব প্রদত্ত AB = CD, প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে, কোণ APQ = 30 ডিগ্রি আর কোণ CRQ = 40 ডিগ্রি। এবার আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা একটা জিনিস অঙ্কন করব, সেটা কি না AB আর CD এর সমান্তরালে হচ্ছে আমরা EF অঙ্কন করব, যাতে করে AB = EF আর EF = CD হয়। তাহলে সেটা আঁকলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে AB = EF আর যার হচ্ছে এই PQটা হচ্ছে ছেদক। তাহলে অতএব কোণ APQ সমান কি হবে কোণ PQF। কারণ কি, কারণ এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। তাহলে কোণ APQ এর মান আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল 30 ডিগ্রি, তাহলে কোণ PQF এর মান হবে হচ্ছে 30 ডিগ্রি একান্তর কোণ হিসাবে। সেরকমভাবে আবার হচ্ছে দেখো EF = CD যেটা আছে তার হচ্ছে QR হচ্ছে ছেদক। তাহলে এখানে আমাদের বলে দিয়েছিল প্রশ্নে যে হচ্ছে এই কোণটা মানে QRC, এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে একান্তর কোণ হিসাবে কোণ FQR এই কোণটার মানও 40 ডিগ্রি হবে। ঠিক আছে, আর আমি এটা একবার লিখে নেব যে কোণ FQR = কোণ QRC, কারণ এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। এবার আমাদের জানতে চেয়েছে প্রশ্নে যে কোণ PQR এর মান কত। তাহলে এই দুটো যোগফলই হবে হচ্ছে কোণ PQR এর মান। তাহলে সেই অনুসারে কোণ PQR = কি হবে 30 ডিগ্রি + 40 ডিগ্রি = হচ্ছে 70 ডিগ্রি। তার মানে হচ্ছে বি এরটা হবে আমার সঠিক অ্যান্সার। এবারে দেখো 1-4 বলেছে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। এক ব্যক্তি তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন। এতে বলেছে 20%, বিতে বলেছে 25%, সিতে বলেছে 16.23%, ডিতে বলেছে 83.13%। দেখো আমি প্রশ্নের সুবিধার্থে ধরে নেব যে একটা ব্যক্তি সে হচ্ছে প্রতি মাসে, এটা তো মানে তোমাদের 1 নম্বরের অঙ্ক, তাহলে এত কিছু লিখতে হবে না। 100 টাকার 100 একক পেঁয়াজ ব্যবহার করতেন। আমি শর্টে লিখে দিচ্ছি, ঠিক আছে।
এটা যেহেতু তোমাদের 1 নম্বরের অঙ্ক, এত লিখে করার দরকার নেই, তোমরা শর্টে করবে, ঠিক আছে। তাহলে এবার বলেছে যে 20% দাম বেড়েছে, ঠিক আছে। তাহলে 20% যদি দাম বাড়ে তাহলে বর্তমানে পেঁয়াজের দাম কত হবে? 20% যদি দাম বাড়ে তাহলে বর্তমানে পেঁয়াজের দাম হবে হচ্ছে 100, এটা হচ্ছে আগের মূল্য, তার হচ্ছে ওপর 20% বেড়েছে, তাহলে 100 ইন্টু 20/100। এবার এইটা ক্যালকুলেশন করো, এটা কেটে যায়, তাহলে হয় হচ্ছে 120 টাকা। তাহলে এখন হচ্ছে কি হচ্ছে, 120 টাকায় 100 একক পেঁয়াজ পাওয়া যায়। তাহলে এবার আমরা হচ্ছে কত একক শতকরা পাওয়া যায় সেটা পেয়ে যাব আর কি এখান থেকে। তাহলে এইভাবে লিখবে, আমি লেখাটা আর অতটা লিখছি না, এটা শর্টে তোমাদের করতে হবে যে 120 টাকায় 100 একক পেঁয়াজ পাওয়া যায়, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে, 100/120। আর 100 টাকায় কত পাওয়া যাবে, 100/120 ইন্টু 100। 0 0 কাটো, তাহলে হচ্ছে এখান থেকে বেরোচ্ছে কত, এটাও কাটাকাটি যাবে, 2 6 12 50, 2 3 6 25, তার মানে হচ্ছে 25 ইন্টু 10/3, মানে এখান থেকে আসছে হচ্ছে 88.13 একক পেঁয়াজ। আমি কিন্তু শর্টে করছি, ঠিক আছে, বেশি লিখছি না, যেহেতু এটা 1 নম্বরের অঙ্ক, এত লিখে করতে গেলে পরীক্ষার সময় টাইম পাবে না, তোমাদের তো টাইম তো সীমিত, সেই জন্যে আমি এটা শর্টে করছি, তোমরা এইভাবে শর্টে করে নেবে। এটা যদি 2 নম্বর বা 3 নম্বরের অঙ্ক থাকতো তখন একটু লিখে লিখে করা যেত, যেহেতু এটা 1 নম্বরের অঙ্ক, তাই এগুলো শর্টে করতে হবে। তাহলে এবার কত কমাতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 100 থেকে বাদ দেবো, 100 মাইনাস 88.13, তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে 16.23 একক, ঠিক আছে। এইটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। এটা তাহলে তোমাদের কত নম্বর অপশানটা হচ্ছে, সি এরটা হবে 16.23%। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। আমি এটা একটু শর্টে করলাম যেহেতু তোমাদের প্রশ্নটা 1 নম্বরের ছিল। এবারে 1/5 বলেছে জল মিশ্রিত দুধের একটি পাত্রে 2/7 জল আছে, মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে, এতে বলেছে 2:7, বিতে বলেছে 5:7, সিতে বলেছে 2:5, ডিতে বলেছে 5:2। থেকে আমরা কি লিখতে পারি, আর জল প্লাস দুধ সমান হচ্ছে 1 অংশ। এবার এই 1 অংশের ভিতরে জল বলে দিয়েছে আমাদের 2/7, তাহলে দুধ কত আছে সেটা কি করে বার করব, 1 অংশ থেকে বাদ দেবো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 5/7। এবারে আমাদের অনুপাত বের করতে বলেছে, তার মানে দুধ ইজটু জল করব, তাহলে হচ্ছে সেখান থেকে কি লিখছি 5/7, এটা হচ্ছে দুধের অংশের পরিমাণ আর এটা হচ্ছে জলের অংশের পরিমাণ, তার মানে হচ্ছে 5:2। এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার, তার মানে হচ্ছে ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। এবারে 1/6 বলেছে 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু ডট 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 ইন্টু 1 - 1/11 এর সরলতম মান হবে, এতে বলেছে 1/11, বিতে বলেছে 10/11, সিতে বলেছে 11, ডিতে বলেছে 1। আচ্ছা দেখো, এই সরলতম মান বের করার যেটা ব্যাপার সেটা হচ্ছে 1 - 1/2 ইন্টু 1 - 1/3, এরপরে থাকবে হচ্ছে 1 - 1/4, এরপরে থাকবে 1 - 1/5, এরপরে থাকবে 1 - 1/6, এরকম করে 1 - 1/11 পর্যন্ত থাকবে, ঠিক আছে। এবারে আমাদের এখানে মানগুলো বের করতে হবে, যেমন এটা 1/2 কীভাবে বেরিয়েছে, এটা বেরিয়েছে হচ্ছে 2 - 1/2, এভাবে বেরিয়েছে 1/2, তেমনি এটা বেরিয়েছে হচ্ছে 3 - 1/3, এভাবে বেরিয়েছে 2/3, এরপরেরটা হবে হচ্ছে 3/4, তারপরটা হচ্ছে 4/5, তারপরটা হচ্ছে 5/6, তারপরটা হচ্ছে 6/7, তারপরটা হচ্ছে 7/8, তারপরটা হচ্ছে 8/9, তারপরটা হচ্ছে 9/10, এরমভাবে পরপর থাকবে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা কাটাকাটি হবে, ঠিক আছে। লাস্টে পড়ে থাকবে হচ্ছে 1 আর 11, এইভাবে তোমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এর অ্যান্সারটা 1/11, ঠিক আছে।
এবারে দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। একেরটা বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, সেই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। আমাদের অঙ্কের সুবিধার্থে ধরে নিতে হবে যে জলের আয়তন 100 ঘন একক, বা তোমরা এটা এক্স ধরেও করতে পারো, ঠিক আছে। আমরা এখানে 100 ঘন একক ধরে করেছি। তাহলে জল জমে বরফে পরিণত হলে আয়তন 10% যদি বাড়ে, তাহলে আয়তন কত বাড়বে 100 ঘন একক জল এর ওপর ভিত্তি করে? সেটা হচ্ছে 100 প্লাস 100 ইন্টু 10/100, মানে হচ্ছে যে 100 ঘন একক ছিল তার উপরে আরও 10% বাড়বে। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 100 প্লাস 100 ইন্টু 10/100, তাহলে সেখান থেকে পাচ্ছি কত 100 প্লাস 10, তার মানে হচ্ছে 110 ঘন একক। দেখো এবার আমরা কি লিখতে পারি যে 110 ঘন এককে জলের আয়তন হ্রাস পায় কত 10 ঘন একক। তাহলে 1 ঘন এককে জলের আয়তন কত হ্রাস পায় 10/100 ঘন একক। তাহলে 100 ঘন এককে জলের আয়তন কত হ্রাস পাবে 10/110 ইন্টু 100 ঘন একক। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 100/11, তার মানে হচ্ছে 9.1/11%। তাহলে অতএব বরফ গলে জল হলে আয়তন হচ্ছে 9.1/11% হ্রাস পায়। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে দুয়ে বলেছে 3x² - 2x - 5কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো প্রথমে আগে অঙ্কটা লিখলাম। এবার দেখো এখানে হচ্ছে 2-এর আশেপাশে কোথাও 3 নেই, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমাকে 3 কমন নিতে হবে। তো সেই জন্য কি করলাম 2/3 করলাম, ঠিক আছে, আর 5/3 করলাম। দেখো এমনিতেও 2/3 ইন্টু 3 করলে দেখো আবার সেই 2ই ফিরে আসছে, আর এখানে 5/3 ইন্টু 3 করলে দেখো আবার সেই 5ই ফিরে আসছে। তো সেই কারণে হচ্ছে 3 করে নিয়ে পুরোটা থেকে আমি 3 কমন নিলাম। এবারে হচ্ছে আমি এখানে হচ্ছে ফর্মুলা ফেললাম হচ্ছে a² - 2ab + b² এর, যেখানে হচ্ছে আমি 1/3টা আনলাম, ঠিক আছে। এবারে দেখো এখানে যে প্লাস 1/3 হোল স্কোয়ার, এটা যে এক্সট্রা এনেছি এটা তো ছিল না। তাহলে আমার এইটাকে ব্যালেন্স করার জন্যে, মানে এইটা রাখার জন্য আমি কি করলাম -1/3 এর হোল স্কোয়ার বাদ দিলাম, আর তারপর এটা যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার দেখো এইটা হচ্ছে ফর্মুলায় পড়ে যাচ্ছে আমাদের পরের লাইনে 3 হোল ব্র্যাকেটের ভিতরে x - 1/3 এর হোল স্কোয়ার, মানে a - b এর হোল স্কোয়ার, আর এটা যেমন ছিল লিখলাম, আর এটা হচ্ছে সমাধান করলাম। তাহলে এটা করলে কত -1/9, ঠিক আছে। এবার হচ্ছে পরের লাইনে দেখো এইটা যেমন ছিল তেমন রাখলাম, আর এইটার হচ্ছে আমি লসাগু করলাম, লসাগু করলে 9, আর এখানে হচ্ছে 3 তিরিকে 9, তাহলে 5-এর সঙ্গে 3 গুণ, তাহলে হচ্ছে এটা হবে হচ্ছে আবার মাইনাস আছে বলে -15, আর এখানে হচ্ছে 9 - 9, তাহলে হচ্ছে এই মাইনাসে হচ্ছে তোমার প্লাস হয়ে গেছে, তাহলে এখানে হচ্ছে +1। তাহলে এখানে কত হচ্ছে 3 ব্র্যাকেটের ভিতরে x - 1/3 হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে হবে কত মাইনাস থাকবে, আর এটা হচ্ছে 15-16/9। এবারে হচ্ছে দেখো এইটা যেমন ছিল তেমন লিখলাম, আর এটাকে আমি কি লিখতে পারি 4/3 এর হোল স্কোয়ার। তাহলে এটা আবার হচ্ছে ফর্মুলায় পড়ছে a² - b², যেখানে এটা হচ্ছে x - 1/3 আর bটা হচ্ছে 4/3, তাহলে a প্লাস b, তাহলে 3 ইন্টু x - 1/3 প্লাস 4/3, আর a মাইনাস b, তাহলে x - 1/3 মাইনাস 4/3। এবার এটা যেমন সমাধান, তাহলে 3 বাইরে ব্র্যাকেটে, এটা হচ্ছে 3 লসাগু হবে, তাহলে এটা হবে হচ্ছে 3x - 1 প্লাস 4, যেহেতু এর তলায় 3 ছিল সেই জন্য এগুলোর সঙ্গে সব 1 গুণ হয়েছে, আর এখানে 3 লসাগু হবে, এটা গুণ হয়ে 3x - 1 মাইনাস 4, তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে 3 বাইরে কমন, তাহলে এখানে হচ্ছে 3x, এখানে বড় চিহ্ন প্রাধান্য পেয়েছে, আলটিমেটলি এদের ভিতরে হচ্ছে বিয়োগ হয়েছে, তাহলে 3x + 3 / 3, এখানে বড় চিহ্ন প্রাধান্য, আলটিমেটলি এদের ভিতরে যোগ হয়েছে, তাহলে হচ্ছে 3x - 5 / 3। এবারে হচ্ছে দেখো এই 3 এখান থেকে হচ্ছে 3 কমন যাবে, তাহলে 3 কমন নিয়ে বাইরে বের করে দিলাম, তাহলে 3 ইন্টু, তাহলে 3 কমন নিলাম, তাহলে যেটা পড়ে থাকছে সেটা লিখছি 3 ইন্টু x + 1 / 3, আর এখানে হচ্ছে 3x - 5 / 3। এখানে দেখো এই 3 আর এই 3 কাটবে, আর এই দুজনের তলায় হচ্ছে সেম 3 আছে, এই 3 আর এই 3 কাটবে, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কী হবে x + 1 ইন্টু 3x - 5, এটা হয়ে গেল আমার অ্যান্সার।
পরে 2/3 বলেছে 4 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 4 মাইনাস 2y ডিভাইডেড বাই ওয়াই প্লাস 4 মাইনাস 4z ডিভাইডেড বাই জেড ইজ ইকুয়াল টু 5 হলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইজ ইকুয়াল টু কত? প্রশ্নে প্রথমে যেটা দেওয়া ছিল সেটা আমি লিখলাম। তাহলে এবার দেখো এটাকে আমি একটু ভেঙে ভেঙে লিখবো। ভেঙে ভেঙে লিখবো মানে কি? এটা মানে কি লিখতে পারি? 4 বাই এক্স মাইনাস এক্স বাই এক্স, এটা মানে কি লিখতে পারি? প্লাস 4 বাই ওয়াই মাইনাস 2y বাই ওয়াই, এটা মানে কি লিখতে পারি? প্লাস 4z মাইনাস 4z বাই জেড ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে এখানে এক্স এক্স কাটলো আর এখানে হচ্ছে জেড জেড কাটলো, এখানে হচ্ছে ওয়াই ওয়াই কাটলো। তাহলে কি পড়ে থাকছে? 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস 4 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2 প্লাস 4 ডিভাইডেড বাই জেড মাইনাস 4 ইজ ইকুয়াল টু 5। এবারে হচ্ছে আমাকে যেটা আমাদের চেয়েছে সেইটার জন্য আমি এক্স ওয়াই জেড এগুলোকে এক জায়গায় রাখবো, আর ব্যতি রেখে যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্যালকুলেশন করে লিখবো। তাহলে হচ্ছে 4 ডিভাইডেড বাই এক্স প্লাস 4 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 4 ডিভাইডেড বাই জেড মাইনাস হচ্ছে এখানে দেখো ক্যালকুলেশনটা বড় চিহ্ন প্রাধান্য, এখানে সবচেয়ে বড় হচ্ছে -4, তাহলে এর চিহ্ন প্রাধান্য পেলো। আলটিমেটলি এগুলোর ভিতরে হচ্ছে যোগ হলো, তাহলে হচ্ছে -7 ইজ ইকুয়াল টু 5। তাহলে দেখো 4 কমন যাবে, ঠিক আছে, তাহলে 4 কমন নিলাম। তাহলে 4 কমন নিলে বাকি কি পড়ে থাকছে? 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইড বাই ওয়াই প্লাস 1 ডিভাইড বাই জেড। 7টাকে সমানের ওপারে পাঠালাম, তাহলে চিহ্নের পরিবর্তন হলো। তাহলে 5 প্লাস 7, তাহলে সেখান থেকে লিখছে হচ্ছে 4 হোল ব্র্যাকেটের ভিতরে 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 ডিভাইড বাই ওয়াই প্লাস 1 ডিভাইড বাই জেড ইজ ইকুয়াল টু 12। তাহলে 4টা ওদিকে গেলে হচ্ছে ভাগ হয়ে যাবে, তার মানে হচ্ছে 3 হবে। তাহলে এখান থেকে আমি মান পেয়ে যাচ্ছি যে 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 ডিভাইড বাই ওয়াই প্লাস 1 ডিভাইড বাই জেড ইজ ইকুয়াল টু 3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 2-এর 4-এরটা বলেছে দুটি গ্লাসের শরবতে চিনি ও জলের অনুপাত 7:10 ও 2:5, কোন শরবতটি বেশি মিষ্টি? দুটো গ্লাসের শরবতে চিনি ও জলের অনুপাত কত আছে আগে লিখে নিই, 7:10 এবং 2:5। তাহলে প্রথম গ্লাসে চিনি আছে কত? 7/10 অংশ, আর দ্বিতীয় গ্লাসে চিনি আছে কত? 2/5 অংশ। তাহলে এবার সেখান থেকে আমি হচ্ছে তলাগুলোকে সমান করব, সমান করে ক্যালকুলেশন করব যাতে করে আমার নির্ণয় করতে সুবিধা হয়। তাহলে দেখো এর তলায় 10 আছে, আমাকে 10ই রাখতে হবে, এটা আমার টার্গেটে থাকবে। তাহলে এর সঙ্গে উপর নিচে 1 গুণ করলাম, তাহলে এটা পেলাম 7/10। আর 2/5কে 10 করতে গেলে কি করতে হবে? 5-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করলাম, মানে নিচে যা দিয়ে গুণ হবে উপরেও তাই দিয়েই গুণ হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4/10। এবার স্বাভাবিকভাবেই যখন তলা দুটো এক হয়ে যাচ্ছে তাহলে আমি সেখান থেকে বলতে পারছি যে কোনটাতে বেশি মানে চিনি আছে আর কোনটাতে কম চিনি আছে। তো সেই অনুযায়ী যেটাতে বেশি চিনি থাকবে সেটা হবে বেশি মিষ্টি, আর যেটা কম চিনি থাকবে সেটা হবে কম মিষ্টি। তো স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যে প্রথম গ্লাসে যে শরবতটা আছে সেখানে হচ্ছে বেশি চিনি আছে, ঠিক আছে। তাহলে অতএব প্রথম গ্লাসের শরবতটা হচ্ছে বেশি মিষ্টি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 2-5 বলেছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? দেখো আমাদের যে ত্রিভুজটা বলেছে এবিসি, এটা বলেছে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দুটো বাহু সমান। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এবি আর সিবি এই দুটো বাহু সমান। তাহলে বাহু যদি সমান হয় তাহলে কোণগুলো সমান হবে। তাহলে অতএব কোণ বি এ সি এই কোণটার আর হচ্ছে কোণ এ সি বি এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে সমান হবে। তাহলে এবার আমাদের ধরে নিতে হবে যে কোণ এসিবি এর মান হচ্ছে এক্স ডিগ্রি, মানে এসিবি এই কোণটার মান হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে এই কোণটার মান যদি এক্স ডিগ্রি হয় তাহলে যেহেতু বিএসি আর এসিবি সমান, তাহলে কোণ বিএসি এর মান হবে এক্স ডিগ্রি, আর কোণ এবিসি মানে হচ্ছে এই কোণটার মান হবে হচ্ছে 3x ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এখানে বলেছে যে সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, তার মানে হচ্ছে এই কোণটার যে মান সেই কোণটার মান হচ্ছে 3x ডিগ্রি। এবার আমরা কি জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেই অনুযায়ী হচ্ছে লিখছি কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি।
তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে যে 3x ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি, তাহলে হচ্ছে 5x ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি ইজিক্যাল টু কত হবে 36 ডিগ্রি। তাহলে এবারে আমাদের জানতে চেয়েছে যে এক একটা কোণের মান কত হবে আর কি। তাহলে প্রথমে আগে বের করছি হচ্ছে কোণ এবিসি এর মান। এবিসি এর মান হচ্ছে হবে 108 ডিগ্রি, আর হচ্ছে এই কোণটার মান মানে হচ্ছে এই বিএসি আর এসিবি এই দুটো কোণের মান হবে হচ্ছে বাকি যেটা পড়ে থাকবে 180 থেকে বাদ দেবো, ডিভাইডেড বাই 2 করব। 180 থেকে 108 বাদ দিলে হয় হচ্ছে তোমার যে 72 ডিগ্রি। 72কে 2 দিয়ে ভাঙো তাহলে হচ্ছে 36 ডিগ্রি করে হচ্ছে। তাহলে অতএব কোণ এবিসি হচ্ছে 108 ডিগ্রি, কোণ বিএসি হচ্ছে 36 ডিগ্রি, আর কোণ এসিবি হচ্ছে 36 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 2-এর 6 বলেছে a স্কোয়ার মাইনাস 2a এবং a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 এর লসাগু কত। তাহলে দুটোকে ভাঙবো, প্রথমটাকে ভাঙলাম, এখান থেকে a কমন যায়, a কমন নিলাম, তাহলে পাচ্ছি হচ্ছে a কমন নিয়ে a মাইনাস 2। তারপর এটাকে ভাঙবো, এটা ভাঙলে হচ্ছে a স্কোয়ার মাইনাস ইন্টু 2 প্লাস 1 ইন্টু a প্লাস 2, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2। এবার এখান থেকে a কমন নেব, তাহলে পড়ে থাকছে হচ্ছে a কমন নিলে a মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন যায়, মাইনাস 1 কমন নিলে পড়ে থাকছে a মাইনাস 2। তাহলে একটা হচ্ছে a মাইনাস 2, একটা হচ্ছে a মাইনাস 1। তাহলে আমার নির্ণেয় লসাগু কি, আগে কি জানতে হবে যে দুপক্ষেই যেটা কমন থাকবে সেটাকে আগে লিখবো, তারপর যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখবো। দেখো দুপক্ষেই হচ্ছে a মাইনাস 2 দু জায়গাতেই আছে, তাহলে এটাকে আগে লিখলাম, তারপর যেটা পড়ে থাকছে এখানে পড়ে থাকছে a আর এখানে পড়ে থাকছে হচ্ছে a মাইনাস 1, এটা লিখলাম। তাহলে আমার নির্ণেয় লসাগু হচ্ছে a ইন্টু a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2, এটা হয়ে গেল আমার অ্যান্সার। আরে 3-এ বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো দুটি। একটা বলেছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 7। তো দেখো প্রথমে আগে অঙ্কটা লিখলাম, এবার এটাকে হচ্ছে আমরা একটা সূত্রে ভাঙবো, সেইটা হচ্ছে মানে এইটাকে এই a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার এটাকে একটা সূত্রে ভাঙবো। এটা তো বই লেখা যাবে না, আমি হালকা করে লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা থেকে আমরা কি লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। এই সূত্রতে আনবো এটা থেকে, এখানে a স্কোয়ারটা হচ্ছে a স্কোয়ার আর বি স্কোয়ারটা হচ্ছে 1 বাই a স্কোয়ার, ঠিক আছে। 1 স্কোয়ার মানে 1 আর হচ্ছে তোমার বি স্কোয়ার এর জায়গায় হচ্ছে এখানে 1 স্কোয়ার মানে 1 আর হচ্ছে a স্কোয়ার, ঠিক আছে। এবারে তাহলে এই ফর্মে আনবো a মাইনাস বি এর হোল স্কোয়ার, যেখানে a হচ্ছে a আর b হচ্ছে 1 বাই a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, b মানে হচ্ছে 1 বাই a, তাহলে a কেটে গেল, ঠিক আছে। প্লাস এবার এটা যেমন ছিল তেমন লিখে দিলাম। তাহলে এবার হচ্ছে এখান থেকে কি পাচ্ছি 2 ব্র্যাকেটের ভিতরে হচ্ছে a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার প্লাস 2, এটা যেমন ছিল তেমন লিখে দিলাম। এবারে হচ্ছে দেখো কি করছি 2 এইটা লিখলাম, মানে 2 এর সঙ্গে একবার এটাকে গুণ করব আর 2 এর সঙ্গে একবার হচ্ছে এটাকে গুণ করব। তাহলে 2 এর সঙ্গে এটাকে গুণ করলে কি হয় 2 ইন্টু a মাইনাস 1 বাই a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 4 মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 7। এবারে হচ্ছে এইটা যেমন ছিল লিখে দিলাম, আর হচ্ছে এইটা লিখলাম মাইনাস a মাইনাস ইন্টু a মাইনাস 1 বাই a আর প্লাস 4 মাইনাস 7 বড় চিহ্ন প্রাধান্য পেয়ে মাইনাস হলো, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ মাইনাস 3। এবারে হচ্ছে আমাদের এই a মাইনাস 1 বাই a এটাকে একটা ধরে নিতে হবে, এখানে x ধরেছি, ঠিক আছে। তাহলে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 লিখলাম। এবারে হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন বা মধ্যপদের সহগ বিশ্লেষণ করলাম, সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2x মাইনাস 3 ইন্টু x প্লাস 1। এই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনটা এখানে স্টেপ জাম্প করে দেওয়া আছে, তোমরা তো এত অঙ্ক করেছো, আশা করছি এইটা করে নিতে পারবে, ঠিক আছে। এখানে বই আমি করে দেখাতে পারবো না, ঠিক আছে, বইটা নোংরা হয়ে যাবে। আশা করছি এটা তোমরা নিজেরা করে নিতে পারবে। এবারে হচ্ছে তারপরে আবার এই a মাইনাস 1 বাই a যে মানটা আছে সেইটা বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়েছে। দেওয়ার পরে হচ্ছে 2 এর সঙ্গে এটা গুণ করেছে, তাহলে এটা 2a
মাইনাস আবার এর সঙ্গে এটা গুণ করেছে, তাহলে -2/a -3, আর এটা যেমন ছিল তেমন লিখে দিল। এবারে হচ্ছে এটা আবার মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যায়, তো সেই অনুযায়ী 2a -4 + 1 -2a, আর এটা যেমন ছিল তেমন লিখে দিল। তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 2a -4 + a/a -2/a, a/a করলে তো 1 আসে এইটা। এবারে হচ্ছে এখান থেকে কি কমন যাবে, 2 × a -2 + 1/a × a -2, এটা যেমন ছিল তেমন লিখে দিল। তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে a -2, আর যেটা পড়ে আছে বাকি 2 + 1/a × a -1/a + 1, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 3-এর 2 বলেছে x² + 4abx মাইনাস ইন্টু a² - b² এর হোল স্কোয়ার। তাহলে দেখো প্রথমে অঙ্কটা লিখলাম, এবার দেখো এই 4abx এটা হচ্ছে এইটা থেকেই আসে, এই a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার, এটা থেকেই 4ab আসে, সেই জন্য হচ্ছে এটার জায়গায় এটা লিখলাম ইন্টু x, আর এটা মানে কি a² - b² মানে a + b a - b, তার আবার হোল স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এবারে হচ্ছে x এর সঙ্গে একবার এটাকে কোণ আকারে লিখবো, আবার হচ্ছে এটাকে গুণ আকারে লিখবো। তাহলে স্কোয়ার প্লাস a + b এর হোল স্কোয়ার ইন্টু x মাইনাস a - b এর হোল স্কোয়ার ইন্টু x মাইনাস a + b এর হোল স্কোয়ার ইন্টু a - b এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে হচ্ছে এখান থেকে আমার x কমন যাবে, তাহলে x কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে x প্লাস a + b এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে a - b কমন যাবে এখান থেকে, মানে হচ্ছে একবার এই দুটো থেকে এইটা লিখেছি, আর এই দুটো থেকে এইটা লিখেছি। ঠিক আছে, a - b এর হোল স্কোয়ার এখান থেকে কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে x প্লাস a প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এইটা কমন নিয়ে লিখলাম, আর এটা ব্যতি রেখে যেটা পড়ে আছে সেটা লিখলাম x মাইনাস a - b এর হোল স্কোয়ার। এবারে হচ্ছে এটা আবার সূত্র পড়বে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে x প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়বে, তাহলে x মাইনাস ব্র্যাকেটের ভিতর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে লিখছে হচ্ছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার x স্কোয়ার, এখানে খালি চিহ্নের পরিবর্তন হবে, x মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস b স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 3-এর 3-এ বলেছে a স্কোয়ার -4 ইন্টু b স্কোয়ার মাইনাস a -1, লিখলাম। এবার হচ্ছে 4 এর সঙ্গে এগুলো সব গুণ করে দেবো, তাহলে a স্কোয়ার -4b স্কোয়ার প্লাস 4a প্লাস 4। এবারে হচ্ছে দেখো এটা আমার সূত্রে ফেলার জন্য আমি এক জায়গায় জড়ো করব কোনগুলোকে, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 আর হচ্ছে -4b স্কোয়ার এরকম লিখলাম। দিয়ে দেখো এটা হচ্ছে ফর্মুলা পড়বে হচ্ছে a প্লাস 2 এর হোল স্কোয়ার, তাহলে সেই অনুযায়ী এটা কি লিখছি a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, আর এটা মানে কি 2b এর হোল স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারছি a প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2b এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b a প্লাস 2 প্লাস 2b আর a মাইনাস b a প্লাস 2 মাইনাস 2b, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে দেখো 4-এ বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এক একটা বলেছে গসাগু নির্ণয় করো, x³ - 3x² - 10x, x³ + 6x² + 8x, x⁴ - 5x³ - 4x²। এটা দেখবে যে তোমাদের মডেল 1-এর 4-এর অথবার অঙ্কটার সাথে সেম অঙ্ক। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ এই মডেল 1-এর ভিডিওটা দেখো, সেখানে 4-এর দাগের অথবায় যাও, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। এবার দিয়ে বলেছে লসাগু নির্ণয় করো, x² - y² প্লাস z² - 2xz, x² - y² - z² প্লাস 2yz, xy প্লাস zx প্লাস y² মাইনাস z²। এটাও তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা মডেল 1-এর 5-এর অথবায় চলে যাও, সেটার আর এই অঙ্কটা একই সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু প্লিজ অঙ্কটা দেখে করে নিও। এবারে 4-এর 3-এ বলেছে লসাগু নির্ণয় করো, 3y² - 15y প্লাস 18, 2y²
প্লাস 2y মাইনাস 24 কমা 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80। এটাও তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা মডেল 1-এর ভিডিওটা দেখো, সেখানে 5-এর দাগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু করে নিও। এবারে 5-এ বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে সরল করো a ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এক্স প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস এক্স হোল ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস বি মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস সি। প্রথমে অঙ্কটা লিখলাম, তাহলে এবারে হচ্ছে থাকবে যে আমাকে নিচের সঙ্গে মিলাতে হবে। তা আমাকে নিচের সঙ্গে যদি মিলাতে হয় তাহলে আমি কি করব না, প্রথমটার সাথে 3 যোগ করব, দিয়ে মাইনাস 1 করব, প্লাস দ্বিতীয়টার সঙ্গে হচ্ছে মাইনাস 1 করব, আর তৃতীয়টার সঙ্গে হচ্ছে মাইনাস 1 করব, আর নিচে যেমন ছিল তেমন। তাহলে সেখান থেকে কি হবে, 3 প্লাস এ মানে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে এ মাইনাস a প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স প্লাস এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে বি মাইনাস বি প্লাস এক্স ডিভাইড বাই বি মাইনাস এক্স প্লাস এটার সঙ্গে এটা গুণ হচ্ছে সি মাইনাস সি প্লাস এক্স ডিভাইড বাই সি মাইনাস এক্স, নিচে যেমন ছিল তেমন। এবারে তাহলে আমি কি পাচ্ছি, 3 প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স, মানে এটা কেটেছে, এটা কেটেছে, এটা কেটেছে, তাহলে এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স প্লাস এক্স ডিভাইড বাই বি মাইনাস এক্স প্লাস এক্স ডিভাইড বাই সি মাইনাস এক্স। এবার এখান থেকে দেখো 1 বাই এক্স হচ্ছে কমন যায়, তাহলে 1 বাই এক্স আমি কমন নেবো, তাহলে 3 প্লাস এটা হচ্ছে ঘুরে যাবে, তাহলে এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস এক্স ডিভাইড বাই বি মাইনাস এক্স প্লাস এক্স ডিভাইড বাই সি মাইনাস এক্স। ঠিক আছে, কী করবো না, এই যে নিচের যে এক্সটা আছে এটাকে ওপরে পাঠাবো। ঠিক আছে, তাহলে ওপরে হচ্ছে এক্স গুণ হবে 3 প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স প্লাস এক্স ডিভাইড বাই বি মাইনাস এক্স প্লাস এক্স ডিভাইড বাই সি মাইনাস এক্স, আর নিচেও দেখো একই সেম আছে, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা হচ্ছে এক্স। এবারে 5-এর 2-এরটা দেখো সরল করো বলেছে বি প্লাস সি ডিভাইড বাই বিসি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ ডিভাইড বাই এসি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি ডিভাইড বাই এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এই অঙ্কটা তোমাদের মডেল 1-এর 3-এর অথবার সাথে সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা থেকে 3-এর 1-এর অথবার অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু করে নিও। এবারে 6-এ বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। এই অঙ্কটা তোমাদের মডেল 1-এ 6-এর সাথে সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা মডেল 1-এর ভিডিওয়ে গিয়ে 6-এর অঙ্কটা দেখো, সেখানে সুন্দরভাবে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু করে নিও। 6-এর 2 বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 10% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে নির্ণয় করো। ধরে নিতে হবে কটা জিনিস, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স একক আর প্রস্থ হচ্ছে ওয়াই একক, তাহলে ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ওয়াই বর্গ একক। তাহলে এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 15% বাড়ানো হয়, তার মানে কি হচ্ছে, আগে যেটা ছিল তার ওপরে 15% বাড়ানো হয়েছে, তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 15/100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস 3 ডিভাইড বাই 20 ইন্টু এক্স, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 20x প্লাস 3x ডিভাইড বাই 20, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 23x ডিভাইড বাই 20 একক। আবার আয়তক্ষেত্রের প্রস্থ যদি 10% হ্রাস করা হয়, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কী হবে, y মাইনাস ওয়াই ইন্টু 10/100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 10y মাইনাস ওয়াই ডিভাইড বাই 10, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 9/10 ইন্টু ওয়াই একক। তাহলে এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 23x ডিভাইড বাই 20 ইন্টু 9 ডিভাইড বাই 10 ইন্টু ওয়াই, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 207 ডিভাইড বাই 200xy বর্গ একক। তাহলে এখন আয়তক্ষেত্রের শতকরা বৃদ্ধি পাবে কত, 260 ডিভাইড বাই 200xy মাইনাস xy ডিভাইড বাই xy ইন্টু 100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 207xy মাইনাস 200xy ডিভাইড বাই 200xy ইন্টু 100, ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 7xy ডিভাইড বাই 2xy, xy ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3.5%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 6-এর
3 বলেছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনের জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। দেখো তোমাদের মডেল 1-এর 6-এর 8-এর অঙ্কটার সাথে সেম অঙ্ক, সেখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ মডেল 1-এর ভিডিওটায় যাও, গিয়ে 6-এর 8-এর অঙ্কটা দেখো, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু অঙ্কটা করে নিও। এবারে 6-এর 4-এ বলেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% ইংরাজিতে এবং 70% অঙ্কে পাস করে, কিন্তু তাদের 20% অঙ্ক ও ইংরাজি উভয় বিষয়ে ফেল করে। যদি 2500 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে থাকে তবে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? ইংরাজিতে পাস করেছে হচ্ছে 60% পরীক্ষার্থী, তাহলে অঙ্কে পাস করেছে 70% পরীক্ষার্থী, আর উভয় বিষয়ে ফেল করেছে হচ্ছে 20% পরীক্ষার্থী। তাহলে অন্তত একটা বিষয়ে পাস করেছে কত? 100% থেকে 20% বাদ দেবো, তাহলে 80% পরীক্ষার্থী। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত? 60 + 70% - 80%, তার মানে হচ্ছে 50% শিক্ষার্থী। তাহলে অর্থাৎ 50% পরীক্ষার্থী 2 বিষয়ে পাস করেছে, তাহলে এর 50% পরীক্ষার্থী হচ্ছে 2500 জন। তাহলে 50 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে যদি মোট পরীক্ষার্থী 100 জন হয়, তাহলে একজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে যদি মোট পরীক্ষার্থী কত? 100/50 জন হয়, তাহলে 2500 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে। যখন মোট পরীক্ষার্থী কত হয়? 2 × 2500 মানে 5000 জন, তাহলে অতএব মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 5000 জন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 7-এ বলেছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। তো এখান থেকে পরে 7-এর 2-এ বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। 8-এ বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে প্রমাণ করো যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। 8-এর 2-এ বলেছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। দেখো অ্যান্সার এখান থেকে। ছিল তোমাদের ক্লাস 8-এর ম্যাথের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।